সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, কাছে কিংবা দূরে যেখানেই থাকেন না কেন, সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকেও শেয়ার করে শেখার সুযোগ করে দেবে। তো আজ তাহলে শুরু করা যাক আমাদের দশম শ্রেণীর সরল সুদ কষা দিয়ে। তাহলে সরল সুদ কষার আমরা লাস্ট প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, আর 2টো বা 3টা ভিডিও হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি সকল অঙ্কগুলোই বুঝতে পেরেছো। তাছাড়া খুব সহজ অঙ্ক এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়া মানে শুধু 9-10 মানে মাধ্যমিক পাশ করার জন্য না, পরবর্তীকালে যে চাকরির কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোতে প্রচুর প্রচুর হেল্প হবে, কারণ এই সরল সুদ কষা অঙ্ক থাকবেই। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো বাস্তব জীবনে তো আমাদের লাগছেই সব সময়, সেটা তো অবশ্যই কথা। তাছাড়াও আমাদের যে পরীক্ষা সামনে, আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দেব, সেখানে খুব সহজে করতে পারবো। আর শর্ট ট্রিক্সের কথা বলবো, যে এটা যদি আমরা জানি, শর্ট ট্রিক্স আমাদের এমনিতেই হয়ে যাবে। তার জন্য আলাদা করে আমাদের ট্রিক্স মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বা শেখার প্রয়োজন নেই। সেটা আমরা যখন পুরোপুরি জেনে নেব, তখন এইভাবে ভাষা দিয়ে তো লেখার দরকার পড়ে না। তখন আমরা সাইডে ঠিকঠাক করে নিতে পারি একদম অল্প জায়গার মধ্যে। তার জন্য অন্য কিছু খুব শিখতে হবে এটা কিন্তু বিষয় নয়। তো খুব ভালো করে করবে, এমন ভালো করে করবে যেন পরবর্তীকালে আমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আমাদের বিরাট হেল্প হয়। তো আমাদের এই অঙ্ক হয়ে গেছে। এখন আমাদের বাকি যে কটা অঙ্ক রয়েছে, এই যে এখান থেকে আমাদের রয়েছে অবজেক্টিভগুলো, আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। তো 58 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলছে। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে অর্থাৎ জানুয়ারিতে দিল, ধরে নেওয়া যাক জানুয়ারিতে দিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের পরে, মানে এপ্রিলের প্রথমেই 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ 30শে মার্চ বা 31শে মার্চ, 30শে মার্চ হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 31শে মার্চে তিনি তুলে নিলেন, টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, আবার 3 মাস পরে, মানে মার্চের শেষে তুলে নিলেন, এপ্রিল, মে, জুনের শেষে আবার, অর্থাৎ জুলাইয়ের প্রথম তারিখেই 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। কোনো কাজে লাগিয়েছিলেন হয়তো, পরে তিনি আরো বেশি টাকা জমা দিলেন, 8,000 টাকা। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? এই যে তাহলে 3,000 টাকা, 15,000 টাকা তো সারা বছর খাটেনি, তাহলে সেই হিসাবে 5% হারে তো ইন্টারেস্ট দেবে না, দেবে হচ্ছে মার্চ অবধি 3 মাসের 15,000 টাকার সুদ দেবে। তারপর বাকি 3 মাসের কিন্তু 15 থেকে 3,000 টাকা তুলে নিল, মানে 12,000 টাকার ইন্টারেস্ট দেবে। তাহলে আমাকে আলাদা করে বের করতে হবে, এবং এটা আবার 3 মাস পর, অর্থাৎ জুলাই থেকে তিনি আরো 8,000 টাকা দিলেন। তাহলে দেখা যাক যে 15,000 আর 3,000 বিয়োগ দিলে কত হলো? 3 মাস কেটেছে 12,000 টাকা করে। বাকি 6 মাস, অর্থাৎ জুলাই থেকে বাকি যে 6 মাস, সেই 6 মাস খেটেছে হচ্ছে 12,000 প্লাস 8,000,
অর্থাৎ 20,000 টাকা। তো এইভাবে সবশেষে 20,000 টাকা মূলধন ছিল। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? আসল হিসাবে তার লাস্টের দিকে কত টাকা জমা ছিল? 20,000 টাকা। এইবার আগের 3 মাসে কত ইন্টারেস্ট পেয়েছে, বাকি 3 মাসে 12,000 টাকা হিসাবে পেয়েছে। মানে আগের যে 15,000 টাকা, অর্থাৎ সেই টাকাটারও কিন্তু পরে এইভাবে টুকরো টুকরো হিসাব করে ক্যালকুলেশন হবে। তো এই হিসাবে তিনি কত টাকা পেলেন, অর্থাৎ সুদ বাবদ আমাদের সুদ তাহলে 3টা স্টেপে সুদ বের করতে হবে, আর আসল আমাদের লাস্টের দিকে ক্যালকুলেশন করে দেখা গেল 20,000 টাকা। তাহলে শুরু করা যাক 18 নাম্বারটা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এইভাবে যদি করি সুবিধা হবে, আর চাকরির পরীক্ষার জন্য তো শর্ট করে তাড়াতাড়ি করা যাবে, ওটা কোনো প্রবলেম না। প্রথম ক্ষেত্রে মানে 3 মাসের ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে এইভাবে করব, তাহলে প্রবলেম হবে না। আসল কত? আসল পি ইকুয়াল টু 15,000 টাকা প্রথমে জমা করেছিল জানুয়ারিতে। এইবার সুদের হার কত? সুদের হার 5%ই দিচ্ছে। সুদের হার I ইকুয়াল টু 5%। এবার হচ্ছে সময় কত? সময় টি ইকুয়াল টু আমাদের 3 মাস। 3 মাসটাকে মাস রাখলে হবে না, বছরে পরিণত করতে হবে, এত বছর, অর্থাৎ 3 4 12, 1 4 বছর, 1 4 বছর। এইবার মোট সুদকে আমি এখানকার প্রথম যে মোট সুদকে I1 ধরলাম, I1 ধরি, অন্য কিছু আর ধরলাম না। তাহলে আমরা কি জানি? I1 ইকুয়াল টু, অর্থাৎ I ইকুয়াল টু PTI বাই 100, এটা ফর্মুলা। এই ফর্মুলাটাই আমরা বসাবো, PTI বাই 100। এবার পি এর মান কত? 15,000। টি কত? 1 4 বছর, ইন্টু I হচ্ছে 5 বাই 100। এবার এই 2 শূন্য কেটে গেল, এটা তো ওপরে আছে। এইবার আমরা 4 নিচে আছে 4, অর্থাৎ 1,500 গুণন 1 গুণন 5, একটা উপরে আছে, 4টা কিন্তু নিচে আছে। তো 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 75 হবে। হ্যাঁ, 2 7 14, 2 5 10, তাহলে উপরে থাকলো 5 5 25, 5 7 35, 36 37 বাই 2 টাকা সমান সমান, এটাকে ভাগ দিয়ে দিচ্ছি, সাইডে আমরা ভাগ দিয়ে দিব। ভাগ অবশ্যই দেবে, কারণ মুখস্থ জিনিসটা করবে না। এই 2 দিয়ে আমি ভাগ দিয়ে দিচ্ছি 375কে, তাহলে 2 একে 2, 1 7, 2 8 16, 1 5 কেটে নিয়ে আসলাম, 2 7 14, 1 দশমিক দিলাম, 0 নিলাম, 2 5 10। টাকা পয়সার ক্ষেত্রে আমরা আরেকটা শূন্য বসিয়ে দিব, তাহলে 187.50 টাকা প্রথম 3 মাসের জন্য ইন্টারেস্ট বাবদ এই টাকাটা পেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, অর্থাৎ পরের 3 মাস। দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত দাঁড়ালো? দ্বিতীয় ক্ষেত্রে মূলধন দাঁড়ালো, আসল পি ইকুয়াল টু 15,000 টাকা প্রথমে দিয়েছিল 3 মাস, 3 মাস পরে সে 3,000 টাকা তুলে নিল মানে কি, ব্যাংকে কম টাকা থেকে গেল মানে বিয়োগ হয়ে গেল। তাহলে 15,000 টাকা বিয়োগ 3,000 টাকা, তাহলে কত দাঁড়ালো? 12,000 টাকা। 12,000 টাকা। সময় কত? 3 মাসেই খেটেছিল, কারণ পরে আবার 8,000 টাকা দিয়েছিল, অর্থাৎ টি ইকুয়াল টু দাঁড়ালো 3/12 মাস। 3 মাস আসলে মাস, সরি, এটা বছরে ট্রান্সফার করছি, তাহলে 1/4 বছর। সুদের হার কত? সুদের হার I equal to 5%। মোট সুদকে আমি I2 ধরলাম সেকেন্ড ফেজেরটাকে I2 সিম্বল হিসাবে ধরলে সুবিধা হয়। অর্থাৎ আমরা জানি I2 mean I equal to PTI by 100। পি এর মান কত? 12,000 টাকা। টি এর মান কত? টি এর মান হচ্ছে 1/4 বছর, এবং আই হচ্ছে 5% বাই 100, অর্থাৎ এখানে আমাদের 4 4 3 12 0 3 5 15, 150 টাকা। 150 টাকা। এবার তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে? তৃতীয় ক্ষেত্রে কি খারাপ লাগছে বিষয়টা? ভীষণ ইন্টারেস্টিং, তাই না? একদম ভীষণ মজাদার, কিন্তু অঙ্কটা কঠিন, কিন্তু খুবই মজাদার। বিষয়টা বুঝতে হবে শুধু। আসল পি ইকুয়াল টু, এখানে আসল কত হলো? আসল তাহলে এই যে 6 মাস পর, 3 মাসের পর 3 মাসে, এরপর হচ্ছে তাহলে প্রথম 3 মাস 15,000 কেটেছিল, পরের 3 মাস 12,000 কাটলো, পরের 3 মাস পরে কি দিল? আরো কত টাকা দিল? 8,000 টাকা জমা করলো, 8,000 টাকা জমা দিল, অর্থাৎ আমার ব্যাংকে পড়েছিল আসল হিসাবে 12,000 টাকা। 12,000 টাকা ছিলই আসল হিসাবে, পরে আরো আমি 8,000 টাকা দিলাম। 8,000 টাকা দিল দীপু বাবু, আমি বলতে এখানে দীপু বাবু। তাহলে এখানে কত হলো? 20,000 টাকা। সময় কত? সময়টা কিন্তু ঠিকঠাক করে বের করতে হবে। হ্যাঁ, এমনিতে বুঝতে পারছি 6 মাস, কিন্তু 6 মাসটা কিন্তু ক্যালকুলেশন করে দেখাতে হবে। 6 মাস ক্যালকুলেশন করে দেখাতে হবে। চাকরির পরীক্ষার জন্য দরকার নেই, কারণ হচ্ছে সেখানে এমসিকিউ কোশ্চেন থাকে, উত্তর দেওয়াই থাকে, আমাদের উত্তরে অপশনে আমাদের ক্লিক করতে হয়, তাহলে টিক করতে হয়। সেক্ষেত্রে আমরা রাফে এমনিতে ক্যালকুলেশন করে নিতে পারবো, তার জন্য ওভাবে করার দরকার নেই। তো এইবার সময়টা কি করে? 12 মাসে 1 বছর, 3 মাস চলে গেছে, প্রথম 3 মাস, পরের 3 মাস চলে গেছে, এই হিসাবে আমাকে দেখাতে হবে। এত বছর, এটা মাসে ট্রান্সফার করলাম, ইকুয়াল টু 12 বিয়োগ 6 মাস, অর্থাৎ 6 মাস।
এই 6 মাসকে বছরে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? 12 দিয়ে আমাদের ভাগ দিতে হবে, কারণ 12 মাসে 1 বছর। কথাটা ঐকিক নিয়মে হয় 12 মাসে 1 বছর, 1 মাসে 1/12 বছর, 6 মাসে 1 ইন্টু 6/12 বছর। এইভাবে আসে। হ্যাঁ, কিভাবে আসে তাহলে? ওভাবে আসে 6/12 বছর। কেন আমি ভাগ দিলাম সেই প্রশ্নটার উত্তর বললাম। 6 একে 6, 6 দুগুণা 12, অর্থাৎ 1-এ 2 বছর, হাফ বছর। এবার সুদের হার কত হলো? সুদের হার I equal to 5%। তাহলে মোট সুদকে আমি কি ধরছি? মোট সুদ ক্যাপিটাল I3, শেষ পোর্শনটাকে ক্যাপিটাল I3 ধরছি। আমরা জানি ওই সব ক্ষেত্রেই আমরা জানি লিখব, আমরা জানি I3 equal to, অর্থাৎ I equal to PTI by 100। এখানে P এর মান কত? অর্থাৎ I3 লাস্টের দিকে চলে গেছে। P এর মান হচ্ছে 20,000 টাকা। N2 T এর মান হচ্ছে হাফ, I এর মান হচ্ছে 5/100। এবার 0 0 কেটে গেল, 2 100, 2 একে 2, 0, অর্থাৎ 500 টাকা। 500 টাকা, লাস্টে আমি 500 টাকা ইন্টারেস্ট হিসেবে পেলাম। তাহলে মোট সুদ হলো কত? মোট সুদ বছরের শেষে মোট সুদ দাঁড়ালো কত? I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 187, দেখে দেখে টুকবে, 50 প্লাস পরেরটা, সরি প্রথমটা পেয়েছে, হ্যাঁ ঠিকই আছে, 187.50, পরেরটা 150, 150 প্লাস 500 টাকা ইকুয়াল টু 0.50। এইবার 0.50, এবার হচ্ছে 0.7। অসুবিধে হলে একদম সাইডে আমরা ক্যালকুলেশন করব, এখানে সাইডে রাফে একটু অসুবিধে হচ্ছে। 187, যারা খুব ভালো পড়াশোনায় আমার ভিডিওটা দেখলে হয়তো মনে হবে, কিন্তু আমি চাইছি যে প্রত্যেকটা ভালোরা ভালো থাকুক, খারাপরাও যেন, যারা অঙ্কটা বোঝে না তারাও যেন এগিয়ে আসতে পারে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা যেন ভালো করে করতে পারে। সেই জন্যই আমার এই ইউটিউব করা, কারণ অনেক ছেলে মেয়ে আছে ক্লাসে, তারা সঠিকভাবে টুকতে পারে না এবং বুঝতেও পারি না ক্যালকুলেশন কি হচ্ছে। সেই জায়গাটা ওরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি এই ক্যালকুলেশনগুলো করতে পারে, তাহলে অঙ্কটা তাদের কাছে কঠিন মনে হবে না, সহজ মনে হবে। কারণ স্টেপ জাম্প করে কিছু টিচার আছে, যাই হোক সেটা বলবো না, অনেকেই আছে যে একটু স্টেপ জাম্প করে করায়, তাতে একবার যদি তারা স্টেপ জাম্পিংটা এইভাবেই করতে থাকে, তাহলে অনেক ছেলেমেয়েই বুঝতে পারে না। তো সেই জন্য এই প্রচেষ্টা, জানি না কতটুকু শিখবে তারা, তবে আশা করি যদি প্রত্যেকটা ভিডিও দেখে, ফলো করো, তাহলে অবশ্যই অঙ্কটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। তো 150, কারণ যোগ করতে কিছু কিছু ছেলে মেয়ে দেখা যায় যোগ করতেও ভুল করে, ওরা যোগটাও মুখস্থ টাইপের করে চলে আসে, এরপর তাদের কাছে তো কঠিন মনে হবেই। তো 50, এইবার 7 কত হলে 7 0 0, 7এই থাকলো, 8 5 13,
তারপরে ৫, ৬, ৭, আর একে ৮, ৮৩৭, ৮৩৭ টাকা। এইটা হচ্ছে আমাদের মোট সুদ। কিন্তু তিনি কি করছেন, বছরের শেষে এইটা সুদ বাবদ দীপুবাবু পাবেন, কিন্তু তাকে সুদে আসলে কত টাকা পাবেন বলছে। এবার সুদ আসলটা কত, লাস্টে আমাদের আসল কিন্তু দাঁড়ালো ব্যাংকে ২০,০০০ টাকা। আমরা ২০,০০০ টাকা পেয়েছি, এই যে ২০,০০০ টাকা। তাহলে মোট সুদ আসল বছরের শেষে, মোট সুদ আসল বছরের শেষে মোট সুদ আসল, মোট সুদ আসল হচ্ছে সুদ যোগ আসল। তাহলে সুদ হচ্ছে এটা যোগ আসল, আসল কত, ২০,০০০ টাকা। ব্র্যাকেট অবশ্যই দেবে, ইকুয়াল টু, তাহলে ০.৫০ তো আগেই লিখবো। এইবার ৮০০, এই যে ৩ ঘর, কিভাবে যোগ করতে হয় এমনিতেও, ৩ ঘর, ৩ ঘরে শূন্য আছে, এই ৩ ঘরে ৮৩৭ আছে, অবশ্যই ৮৩৭ জিরোর সঙ্গে যোগ হয়ে ৮৩৭ই হবে। এইবার এটা কিন্তু পুরোটাই এইদিকে নাই, সেই জন্য ২ শূন্য, অর্থাৎ ২০,৮৩৭ টাকা। এটাই আমাদের কি হলো বছরের শেষে। তাহলে উত্তর আমাদের কি লিখতে হবে, উত্তর ওই বছরের শেষে, ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে সুদে আসলে ২০,৮৩৭ টাকা ৫০ পয়সা, কিন্তু টাকা লিখতে হবে এখানে, টাকা পাবেন। আশা করি সকলেই বুঝতে পারবে। তো পরের অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, পরের অঙ্কটাও একদম আলাদা রকম। হ্যাঁ, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে ২,৪০,০০০ টাকা ব্যাংক থেকে ধার নেন। ঠিক আছে, ২০০০ সালে, মনে করো ২০০০ সালে তিনি ২,৪০,০০০ টাকা ঋণ নিয়েছিল ১২% হারে। ধার নেওয়ার ১ বছর পর তিনি বাড়িটি ভাড়া দেন, প্রতি মাসে ৫,২০০ টাকা করে ভাড়া দেন। সেই ভাড়া দিয়ে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে, অর্থাৎ বাড়ি ভাড়া থেকে যে প্রতি মাসে আয় হচ্ছে, এই টাকাটা ইনস্টলমেন্ট হিসেবে কাজ করেছেন। তো কত দিনে জমা করে সুদ সহ তিনি পুরো টাকাটা শোধ করতে পারবেন। তো ১ বছর ২ বছরে তো হবে না এতগুলো টাকা। তো কত বছর পর তিনি সুদ সহ শোধ করতে পারবেন। মনে করা যাক ২০০০ সালে তিনি তাহলে ঋণটা নিয়েছিলেন। ১ বছর পর, অর্থাৎ ২০০১, ২০০০ সালে, আচ্ছা ২০২০ সালে, ২০২০ সালে নিয়েছিলেন। এবার ২০২১ সাল থেকে তিনি বাড়িটা তৈরি করে কমপ্লিট করে ২০২১ সাল থেকে ভাড়া দিয়েছেন। এবার কত বছর পর ওই টাকা জমিয়ে তিনি ব্যাংকের ঋণটা শোধ করবেন। তাহলে ধরে নেওয়া যাক যে ২০২০ সালের পর এক্স বছর পর তিনি যে বাড়ি ভাড়ার টাকাটা পাচ্ছেন সেটা জমিয়ে সুদ সহ শোধ করবেন। তাহলে সেই টাকাটা বাড়ি ভাড়া বাবদ কত বছর পেয়েছেন? ১ বছর কম, তাই না? ১ বছর কম, অর্থাৎ x - 1
এক্স মাইনাস 1 বছর হবে। তাহলে আমাদের একটু ভাষাটা লিখতে হবে। 19 নাম্বার অঙ্কটা ধরি, আমরা ধরে নিচ্ছি ঋণ নেওয়ার অর্থাৎ 2000 সালে 2020-তে ঋণ নিলেন, ঋণ নেওয়ার এক্স বছর পর সুদ সহ ঋণ শোধ করতে পারবেন। ঋণ শোধ করতে পারবেন। ঋণ শোধ করতে পারবেন। বাড়ি ভাড়া কত, তাহলে বাড়ি ভাড়া খাটবে কতদিন? বাড়ি ভাড়া বাবদ আয় করবেন। এই যে এই কথাগুলো লিখছি, এই কথাগুলো তো চাকরির পরীক্ষা লিখতে হবে না, না? এগুলো আমরা শর্ট করে নিতে পারবো। কিন্তু স্কুলের পরীক্ষা বা শেখার সময় কিন্তু চাকরির পরীক্ষাই হোক, যাই হোক না কেন, আমাদের শেখার সময় কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, বুঝতে হবে, তবেই পরে আমরা শর্ট করতে পারবো। বাড়ি ভাড়া বাবদ আয় করবেন কত বছর? 1 বছর কম, তাই না? 20 সাল থেকে কিন্তু তিনি বাড়ি ভাড়া বাবদ টাকা পাচ্ছেন না, 21 সাল থেকে পাচ্ছেন। কত সাল থেকে? 21 সাল থেকে, তার 1 বছর পরের থেকে বছর আয় করবেন এত বছর ধরে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার হচ্ছে আমরা বের করে নিব বাড়ি ভাড়া থেকে আয় কত হচ্ছে। তাহলে 1 বছর, বা এটাকে আমরা মাসে ট্রান্সফার করে নিলাম। এক্স মাইনাস 1 ইন্টু বছরটাকে মাসে পরিণত করা মানে 12 দিয়ে গুণ করা। ওটাকে যেমন 12 দিয়ে ভাগ করতে হচ্ছিল, এটা 12 দিয়ে গুণ করে দিলাম। এক্স মাইনাস 1 ইন্টু 12 মাসের ভাড়া তিনি পাবেন, সেই ভাড়াটা দিয়ে তিনি ঋণ শোধ করবেন। তো 1 মাসে কত ভাড়া পাচ্ছে? 1 মাসে ভাড়া পান, 1 মাসে ভাড়া থেকে আয়, অনেক রকম কথা লেখা যায়। ভাড়া থেকে আয় মানে ওই ব্যক্তিটার আয় ইকুয়াল টু 5200 টাকা। কিন্তু কত মাস ভাড়া? এক্স মাইনাস 1 বছর, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু 12 মাস ভাড়া থেকে টাকা পাবে। এক্স মাইনাস 1 ইন্টু 12 মাসে ভাড়া থেকে আয় 5200 ইন্টু 12টাকে আগে লিখলাম ইন্টু এক্স মাইনাস 1 বছর। তো এটাকে আমি এইভাবে লিখে রাখতে পারি 1200 ইন্টু 52 এক্স মাইনাস 1 বছর। এই আমাদের একটা পার্ট হলো। এইবার আমাদের তাহলে এক্স বছর যে আমাদের ব্যাংকে টাকাটা ছিল, তাতে কত ইন্টারেস্ট দিতে হয়েছে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ পিটিআই এর জায়গায় পৌঁছে যেতে হবে। এইটুকুই আমাদের কিন্তু একটু এক্সট্রা টাইপের বিষয়টা। এইবারে আমরা ব্যাংকের ক্ষেত্রে লিখব। ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে? আসল মানে যেটা ঋণ না হয়েছে, আসল পি ইকুয়াল টু 2,40,000 টাকা। কটা শূন্য? শূন্যটা ঠিক করে বসাতে হবে, 4টা শূন্য। সময় টি ইকুয়াল টু এক্স বছর।
সুদের হার কত দিয়েছে? সুদের হার 12% দিয়েছে। সুদের হার I ইকুয়াল টু 12%। মোট সুদ আমাদের বের করতে হবে, সুদ ইকুয়াল টু I ধরি। এবার আমরা জানি I ইকুয়াল টু PTI বাই 100। PTI বাই 100। এবার I এর মান, P এর মান বসিয়ে দিচ্ছি 2,40,000 টাকা। T এর মান কত? X। আর I হচ্ছে 12 বাই 100 টাকা। এই 00 কেটে গেল, তাহলে থাকলো 2400 ইন্টু x ইন্টু 12 টাকা। এটাকে আমি ওই ফর্মেই লিখবো, আমি গুণ করছি না কেন? এই জায়গাটা প্রশ্ন আসতে পারে, বা মনে হচ্ছে ম্যাডাম গুণ করছে না। গুণ করব না কেন? কারণ হচ্ছে এইটাই, এই ঋণেরটা, এই যে বাড়ি ভাড়ার টাকাটাই কিন্তু ঋণ শোধ করা হবে, বাড়ি ভাড়ার টাকা দিয়ে ঋণ শোধ করা হবে। সেক্ষেত্রে পরে মানে যে ঋণ, যে টাকাটা বাড়ি ভাড়ার টাকাটা পাচ্ছি সেটাই ঋণ শোধ করা হবে, মানে সুদ আসল। তাহলে সেটা তো শর্তানুযায়ী একই টাকা, তাই না? সেই জায়গায় প্রশ্নানুযায়ী আসে, সেখানে এ সাইড ও সাইড কেটে যেতে পারে। তাহলে এত বড় গুণ করতে যাব কেন আমি? ইকুয়াল টু, এটাকে আমি কি লিখতে পারি? এই যে শূন্যটাকে নিয়ে আসতে পারি, শূন্যটাকে 1200, এখানে 1200 যেমন লিখেছি, এখানে 1200 লিখতে পারি। তাহলে 24 ইন্টু 1200 এক্স টাকা। এবার মোট সুদ আসল ইকুয়াল টু, একবারই প্রশ্নানুযায়ী করা যায়, আমি সুদ আসল বের করলাম। 2400 প্লাস 2,40,000 প্লাস, এটা আসল সুদ, আসল মানে আসল যোগ লেখা, আসল যোগ সুদ। 24 ইন্টু 1200 এক্স ইকুয়াল টু, এখান থেকে এটাকেও 1200 তৈরি করব। তাহলে 1200 তৈরি করলে 12 দুগুণে 24, তাহলে 1200 ইন্টু 2, একটা শূন্য এদিকে চলে গেল 2, তাহলে 200 এদিকে হবে, প্লাস 24 ইন্টু 1200 এক্স টাকা, এদিকে টাকা দিয়ে ব্র্যাকেট করব। এবার 1200 কমন আসলো, 200 প্লাস 24 এক্স টাকা। এইবার প্রশ্নানুসারে কি, বাড়ি ভাড়ার টাকা থেকে আয়টাই আমাদের সুদ আসল। প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এইটা, অর্থাৎ বাড়ি ভাড়ার থেকে আয় কত হলো? 1200 ইন্টু 52, 1200 ইন্টু 52, 52 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1200 ইন্টু 200 প্লাস 24 এক্স। এবার 1200 কেটে গেল, একটা বিরাট মান কেটে গেল, আরো কাটবে। এবার এটা 52 আছে, এক্স মাইনাস 1 ইকুয়াল টু, এখান থেকে ম্যাক্সিমামটা কমন নিয়ে নিই, তাহলে কত কমন যাচ্ছে? 24 আর 200, 4, 8 3 24, 8 8 2 16, 8 5 40,
8 কমন যাচ্ছে, 8 কমন যাচ্ছে। তাহলে 8কে 8 দুগুণ 16, 17, 18, 19, 20, 40 হয়ে গেল। 8 5 40 প্লাস 8 3 24, 3x। এবার দেখি তো কাটাকাটি যায় নাকি। আর 8-এর ঘরে নামতা 4 দিয়ে কাটলাম, আগে 4 দিয়ে কাটি। 4 দুগুণ 8, 4 একে 4, 4 3 12, না কাটা যাবে না। তাহলে 13, 4 13 52, নামতায় খুব কাঁচা আমি। 13x মাইনাস 13 ইকুয়াল টু 25 দুগুণ 50 প্লাস 3 দুগুণ 6x, 6x। এবারে এক্স গুলোকে একদিকে নিয়ে আসি। 13x মাইনাস 6x ইকুয়াল টু 50 প্লাস 13, অর এখানে কত হয়ে গেল, 6 6 12, অর্থাৎ 7, 7x ইকুয়াল টু 63, 63, x ইকুয়াল টু 63/7, 7 নং 63, অর্থাৎ x এর মান দাঁড়ালো 9। তাহলে কত বছর পর? আমাদের তো এক্সই বের করতে হবে। এখানে বলে দিয়েছে বাড়ি ভাড়ার আয় থেকে ধার নেওয়ার, অর্থাৎ ঋণ নেওয়ার, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। আমরা এত এক্স ইকুয়াল টু এত বছর পেয়ে গেলাম। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে লিখবো গোটা লাইনটা, উত্তরটা কিন্তু লিখতেই হবে। পাটিগণিতে উত্তর থেকেও একটা নাম্বার থাকে। ধার যেখান থেকে চলে গেলাম সেটা কিন্তু হবে না। ধার নেওয়ার 9 বছর পরে, নাম কি? রহমত চাচা। রহমত তিনিও লেখা যায়, কিন্তু যেহেতু নামটা আছে রহমত চাচা, রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে, বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলে পরের অঙ্কগুলো পেয়ে যাবে, এবং লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।